ক্লাস 12 থার্ড সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম। তোমাদেরই এসপি ম্যাম। তোমাদের যাদের যাদের ভূগোল বিষয়টা একটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে রয়েছে, তোমাদের জন্যই আজকের ক্লাসটা। তোমাদের ভূগোল বিষয়ের চতুর্থ ইউনিট রয়েছে বাড়িমণ্ডল। সেই বাড়িমণ্ডল অধ্যায়েরই আমরা দুটো পর্ব কিন্তু কমপ্লিট করে চলে এসেছি। আর সেখানে দ্বিতীয় পর্বে যেটাকে দিয়ে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি। সেখানে প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতির পুঙ্খানুপুঙ্খ বিবরণ, সেখানে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস ইতিমধ্যেই হয়ে গেছে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই অধ্যায়েরই অর্থাৎ চতুর্থ ইউনিটের যে অধ্যায় বাড়িমণ্ডল তারই তৃতীয় পর্ব নিয়ে। এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতির পরবর্তী অংশ অর্থাৎ সমুদ্র জলের লবণতা, ঘনত্ব, উষ্ণতা, এইগুলো নিয়ে। আমি তোমাদেরকে এখানে বোর্ড ওয়ার্ক করেও দেখিয়ে দেব খুব সহজে, যাতে পুরোটা তোমরা বুঝতে পারো। তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যতটা সহজ করে বোঝানো যায়। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা মনে হয় সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব অর্থাৎ যেটাকে বলা হচ্ছে টেম্পারেচার, স্যালিনিটি অ্যান্ড ডেনসিটি অফ ওশান ওয়াটার। তাহলে আমরা সময় নষ্ট না করে সরাসরি ক্লাসটা শুরু করে দিই। আজকের উপস্থাপনার বিষয়বস্তু যখন তোমায় বললাম, এখানে তিনটে জিনিসের কথা বলেছি, টেম্পারেচার বলেছি, স্যালিনিটি বলেছি, ডেনসিটি বলেছি। তাহলে শুরুতেই আমরা শুরু করে দিই যেটা দিয়ে, সেটা হচ্ছে টেম্পারেচার অফ ওশান ওয়াটার অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা দিয়ে। দেখো, সমুদ্র জলের উষ্ণতা, উষ্ণতা মানে তাপমাত্রার কথা বলা হচ্ছে। সমুদ্র জলের তাপমাত্রা সব জায়গায় সমান হয় না, কোথাও তুলনায় বেশি গরম হয়, কোথাও শীতল প্রকৃতির হয়। তো এই উষ্ণতা তারতম্যের কারণ কি সেটা যেমন জানবো, সমুদ্র জলের উষ্ণতাটা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে সেটা জানবো। তারই সঙ্গে সঙ্গে জানবো যে কি কারণে সমুদ্র জলের উষ্ণতারই তারতম্য হয়ে থাকে বা পার্থক্যটা ঘটে থাকে। তাহলে সমুদ্র জলের তাপমাত্রা বা সমুদ্র জলের উষ্ণতা কি বা কাকে বলে, আমরা এক কথায় যেটা বলতে পারি সেটা হচ্ছে সমুদ্রের জলের তাপমাত্রাকে সমুদ্র জলের উষ্ণতা বলা হয়ে থাকে। এইবার এই যে উষ্ণতার কথা বলছি, এটা পরিমাপের যে একক সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাপ করা হবে তাহলে কোন যন্ত্রের সাহায্যে? উষ্ণতা মূলত মাপা হয় থার্মোমিটারের সাহায্যে। এখানে সমুদ্র জলের উষ্ণতা পরিমাপও করা হয়ে থাকে থার্মোমিটারের সাহায্যেই। তবে সেখানে সেই থার্মোমিটারের আবার কতগুলো শ্রেণী রয়েছে, মানে ভাগ রয়েছে। কেন সেই ভাগ সেটাও বলে দিচ্ছি। আমি এখানে তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করে দেখিয়েছি, অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করো। ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের জন্য একটাই অনুরোধ রইল যে তোমরা অবশ্যই কিন্তু হাতের কাছে পেন খাতাটা সঙ্গে রাখবে। আমার বলার কথাগুলোর মধ্যে যেখানেই তোমার মনে হবে এই কথাটার ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব রয়েছে বেশি, তাহলে সেটা অবশ্যই নোট করবে। সবসময় এটা হয়তো বলে উঠতে পারি না, কিন্তু অবশ্যই মূল মূল বিষয়গুলো পয়েন্ট করবে, তাহলে তোমার বিষয়টা মনে রাখতে অনেক সহজ হবে। তাহলে দেখো, এখানে যেটা বলেছি আমরা কি, সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক যন্ত্র। তো এই উষ্ণতা পরিমাপক যন্ত্র আবার তিনটে হয়ে থাকে। কেন সেটা এবার দেখে নাও। প্রথমে বলা হচ্ছে সমুদ্রের পৃষ্ঠ জলের উষ্ণতা। পৃষ্ঠ জলের উষ্ণতা মিন্স একদম উপরের অংশে, সমুদ্র জলতলের উপরের অংশের উষ্ণতা। সেটা স্বাভাবিকভাবেই কি হবে, বেশি হবে, কারণ প্রথম যে সূর্যকিরণ এসে সেটা উপরের অংশেই পড়ছে, তারপর ধীরে ধীরে সেটা ভেতরের দিকে চলে যাচ্ছে। তাহলে এই কারণেই উপরের জলের তাপমাত্রাটা বেশি হবে। তাহলে সেই উষ্ণতাটা পরিমাপ করা হবে কিসের সাহায্যে? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড থার্মোমিটার। নেক্সট যেটা বলেছি সেটা হচ্ছে গভীর সমুদ্রের জলের উষ্ণতা। যেমন একেবারে উপরের পৃষ্ঠের তাপমাত্রা নেওয়া হলো, তেমনি একেবারে গভীর অংশে সমুদ্রের তলদেশের জলের যে উষ্ণতা সেটা পরিমাপ করা হবে যে যন্ত্রের সাহায্যে, সেটার নাম হচ্ছে রিভার্স থার্মোমিটার। এটা একটা হয়ে গেল। আর একটা বলা হচ্ছে কি, অন্তঃস্তরীয় সমুদ্র জলের উষ্ণতা, মানে না তো একেবারে ওপরের স্তর না একেবারে ভেতরের স্তর, মাঝের একটা স্তরের যে উষ্ণতা, সমুদ্র জলের উষ্ণতা, সেটা পরিমাপ করা হয় আবার একটা অন্য যন্ত্রের সাহায্যে, সেটার নাম বলা হচ্ছে থার্মোগ্রাফ। তাহলে এখন যদি প্রশ্ন এরকম করা হয় যে সমুদ্র জলের উষ্ণতার উৎস কি, তাহলে প্রথম এবং প্রধান উৎস হিসেবে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সৌরশক্তি। সৌরশক্তি হচ্ছে একমাত্র যেটা সমুদ্র জলের উষ্ণতা কতটা হবে সেটা সব থেকে বেশি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সূর্য থেকে আগত যে সৌররশ্মি সেটাকে আমরা যদি 100% ধরে থাকি, যেটা কার্যকরী সৌরবিকিরণ সেটাকে যদি 100% ধরা হয়, তার মধ্যে অন্তত 64% এই সমুদ্র জল উষ্ণতার কাজে লাগে। আরো একটা কারণ হিসেবে আমরা বলতে পারি লিন তাপ। লিন তাপটা কিভাবে
দায়ী থাকে? না সমুদ্রপৃষ্ঠ সংলগ্ন যে জলভাগ, সেই জলভাগে ঘূর্ণিভবনের মাধ্যমে সৃষ্ট লিনতাপ, সেটাও কিন্তু এই সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ, মানে এটাও একটা উৎস হিসাবে কাজ করে লিনতাপটা। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন সেটা হতে পারে জোয়ার ভাটা শক্তি, হতে পারে বায়ু প্রবাহ, হতে পারে সমুদ্র স্রোত, হতে পারে সমুদ্র তরঙ্গ। এই সমস্ত গতিশক্তির প্রভাবেও কিন্তু সমুদ্র জলের যে উষ্ণতা সেটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাছাড়া আরো একটা আমরা বলতে পারি, সেটা কি না, সেটা হচ্ছে যে ভূতাপীয় যে শক্তি, সেটার কথাও কিন্তু আমরা বলতে পারি। অর্থাৎ মহাসাগরীয় ভূত্বকের নিচের যে পরিচলন স্রোত ক্রমাগত প্রতিনিয়ত চলছে, সেই ভূতাপের কারণেও কিন্তু সমুদ্র জলের উষ্ণতাটা নির্ভর করে। অর্থাৎ এই ভূতাপকেও আমরা সমুদ্র জলের উৎস হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে সমুদ্র জলের যে উষ্ণতার উৎস সেগুলো কি কি। তাহলে আমাদের যদি এবার প্রশ্ন করা হয় যে সমুদ্র জলের উষ্ণতার নিয়ন্ত্রক তাহলে কি কি, যেগুলো উৎস সেগুলোকে তো আমরা নিয়ন্ত্রক হিসেবে বলতেই পারি, এছাড়াও আরো কি কি রয়েছে সেইগুলোকে আমরা একবার নিয়ন্ত্রক হিসেবে আলোচনা করব। এরপরে তাহলে আমরা যেগুলো জেনে নেব সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার নিয়ন্ত্রক। এটা আমরা পয়েন্ট করে করে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। সমুদ্র জলের উষ্ণতা সব জায়গায় সমান হয় না বললাম, অঞ্চল ভেদে তা পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের পিছনে যে সমস্ত কারণগুলো দায়ী রয়েছে তার মধ্যে এক এবং অন্যতম হচ্ছে কি না সূর্যরশ্মির পতন কোণের তারতম্য। এবার আমি দেখো ব্র্যাকেটে লিখেছি অক্ষাংশ ভেদে। অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণ সেটা তারতম্য হয় তার মধ্যে, এবং সেটাই কিন্তু সমুদ্র জলের উষ্ণতারও তারতম্যের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে নিয়ন্ত্রক হিসেবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এবার এই যে অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণ সেটা কেমন, তোমরা জানো কি না নিম্ন অক্ষাংশ বিশেষত নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণদান করে। যে জায়গায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেবে খুব স্বাভাবিকভাবেই সেখানকার উষ্ণতাটা বেশি হবে। তার কারণে নিরক্ষীয় অঞ্চল এবং তৎসংলগ্ন যে এলাকা সেখানকার সমুদ্র জলের উষ্ণতাটা অবশ্যই বেশি হয়। বেশি মানে সেটা উপরিপৃষ্ঠে যে উষ্ণতা সেটা কখনো কখনো 26 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। কিন্তু যত এর থেকে মেরু প্রদেশের দিকে যাওয়া যাবে, নিরক্ষীয় অঞ্চল থেকে যত উভয় মেরুর দিকে যাওয়া যাবে, তত দেখা যাবে সমুদ্র জলের উষ্ণতাটা কিন্তু ধীরে ধীরে কমছে, এবং কমতে কমতে দেখা যাবে সেটা এমন একটা পর্যায়ে গিয়ে সেখানে দাঁড়ালো মেরু প্রদেশের দিকে, সেটা হচ্ছে 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা কিসের কারণে হলো? অবশ্যই অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের জন্য, কারণ নিরক্ষীয় অঞ্চলে বা নিম্ন অক্ষাংশে লম্বভাবে কিরণদান করেছিল, এরপর যত মেরু প্রদেশের দিকে যাওয়া যাবে ততই সূর্যরশ্মির পতন কোণটা হবে তির্যক প্রকৃতির। আর এই কারণেই সমুদ্র জলের উষ্ণতার তারতম্য ঘটে থাকে। তাহলে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। নেক্সট পয়েন্ট হিসেবে আমরা যেটা বলেছি, আবারও বলছি পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করতে পারো। দেখো গভীরতা। তাহলে গভীরতা, যেখানে সমুদ্রের গভীরতা বেশি হবে স্বাভাবিকভাবেই সেখানকার জলের উষ্ণতাটা কি হবে? কম হবে। জলের গভীরতা যত বেশি হবে ততটার উষ্ণতা কেন কমবে? দেখো একদম উপরের পৃষ্ঠের উষ্ণতাটা খুব স্বাভাবিকভাবেই যখন বেশি হয় তখন সে কি হবে? উষ্ণ হবে, হালকা হবে এবং ওপরের দিকে উঠতে থাকবে। তাহলে যত গভীরের দিকে যাওয়া যাবে সেখানে উষ্ণতা কম হবে। উষ্ণতা কম হবে মানে সেটা শীতল প্রকৃতির হবে, এবং গভীরতা যদি 6000 মিটারের বেশি হয়ে থাকে তাহলে কিন্তু সেখানে সমুদ্রের যে জলের উষ্ণতা সেটা কখনো কখনো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও নিচে নেমে যায়। তাহলে গভীরতা যত বাড়বে ততই জলের উষ্ণতাটা কমতে থাকবে। উপরের পৃষ্ঠের উষ্ণতা যত বেশি হবে ভেতরের দিকের উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে গভীরতা একটা নিয়ন্ত্রক হয়ে গেল। নেক্সট পয়েন্টে আমরা বলেছি সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতটা কিভাবে কাজ করে? সমুদ্র স্রোত দু রকমের হয়ে থাকে, একটা উষ্ণ সমুদ্র স্রোত, একটা শীতল সমুদ্র স্রোত। তো যে অঞ্চলের ওপর দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হবে স্বাভাবিকভাবেই সেই স্রোতের প্রভাবে সমুদ্রের জলের টোটাল উষ্ণতাটাই বেড়ে যাবে, যেহেতু স্রোতটাই উষ্ণ, তার ফলে সেখানকার উষ্ণতা বেড়ে যাবে। কিন্তু যদি সেখানে শীতল সমুদ্র স্রোত বয়ে যেত তাহলে জলের উষ্ণতাটা কমে যেত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি, ল্যাব্রাডর স্রোত, এটা হচ্ছে শীতল স্রোত। এই শীতল স্রোতের কারণে ল্যাব্রাডর উপকূলের উষ্ণতা এতটাই কম থাকে যে সেখানে বছরের অধিকাংশ সময় জল জমে বরফে পরিণত হয়ে যায়, আর তার কারণে সেই উপকূল এলাকায় বা বন্দর এলাকায় কোনো রকম কাজ কিন্তু চালানো সম্ভব হয় না, বন্ধ রাখতে হয়। আর উষ্ণ স্রোত হিসাবে আমরা বলতে পারি উষ্ণ উপসাগরীয় স্রোতের কথা। এই স্রোতের প্রভাবে কি হয়? উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূল এটা কিনা বেশি উষ্ণ থাকে পূর্ব উপকূলের তুলনায়, আর তার ফলে
ফলে কি হচ্ছে, সেই অঞ্চলের অধিকাংশ সময় বরফ মুক্ত থাকছে বন্দরগুলো। খুব স্বাভাবিকভাবেই সেখানে সারা বছরই যত সমস্ত সামুদ্রিক ক্রিয়াকলাপ সেটা করা সম্ভব হয়, কারণ উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এখানে শীতের সময়তেও জল জমে বরফে পরিণত হয় না। যেহেতু বরফ মুক্ত থাকে তাই বছরের প্রায় পুরো সময়টাই বন্দরগুলো কর্মরত থাকতে পারে। এটা তাহলে একটা নিয়ন্ত্রক। এরপরে মানে সমুদ্র স্রোতের তো হয়ে গেল, এরপরে আমরা যেটা নিয়ন্ত্রক হিসেবে রেখেছি সেটা হচ্ছে হিমশৈল। হিমশৈল আসলে কি? হিমশৈল হচ্ছে সমুদ্রের জলে ভাসমান বরফের টুকরো, সেটাই হচ্ছে হিমশৈল। তো এই হিমশৈল যে জায়গার জলের মধ্যে দিয়ে থাকবে, যেখানে অবস্থান করবে, স্বাভাবিকভাবে সেখানকার সমুদ্রের জলের উষ্ণতাটা কি হবে, কমে যাবে। বরফ মানে সেটা ঠান্ডা, বরফ যদি ঠান্ডা হয়ে থাকে, ওই হিমশৈল যদি ঠান্ডা হয়ে থাকে, তাহলে তার একটা গলন হবে। তার ফলে সেখানকার এলাকার যে উষ্ণতাটা, সেখানকার সমুদ্রের জলের উষ্ণতাটা স্বাভাবিকভাবেই কমে যাবে। এরপরে আমরা যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে দেখো মগ্ন শৈলশিরা। মগ্ন শৈলশিরা মানে কি না, সমুদ্রের মধ্যস্থিত কোনো পর্বত শৃঙ্গ যেটা সমুদ্র জলতলের মধ্যে মগ্ন বা নিমজ্জিত অবস্থায় রয়েছে, সেই রকম শৈলশিরা যদি অবস্থান করে তাহলে কি হবে, সমুদ্রের জলের যে স্রোত সেটা বাধাপ্রাপ্ত হবে ওই মগ্ন শৈলশিরার মধ্যে। তার ফলে কিন্তু উষ্ণতাটারও তফাৎ ঘটে যাবে। কিরকম? যেমন ধরো একটা উদাহরণ দিই, উত্তর আফ্রিকা আর জিব্রাল্টার প্রণালীর মধ্যে কি রয়েছে, একটা মগ্ন শৈলশিরা রয়েছে, আর তার কারণে আটলান্টিকের যে শীতল জল সেটা কিন্তু প্রবেশ করতে পারে না ভূমধ্য সাগরে। কারণ কি, ওই শৈলশিরা সেখানে বাধা প্রদান করছে, সেখানে বাধার কাজ করছে। তারপরে সেই বাধাটা ডিঙিয়ে যখন শীতল যে জলটা, আটলান্টিকের জলটা ভূমধ্য সাগরে প্রবেশ করতে পারছে না, তার ফলে একই উচ্চতায় অবস্থিত হওয়া সত্ত্বেও আটলান্টিকের তুলনায় ভূমধ্য সাগরের জল কিন্তু বেশি উষ্ণ হয়, কিন্তু আটলান্টিক মহাসাগরের জল তুলনায় শীতল প্রকৃতির হয়ে থাকে। আরো একটা উদাহরণ হিসেবে আমরা যদি বলি, ভারত মহাসাগর এবং লোহিত সাগরের কথা যদি ধরি, তাহলে এদের মধ্যেও কি রয়েছে, মগ্ন শৈলশিরা রয়েছে। আর তার কারণেই কি হচ্ছে, ভারত মহাসাগরের তুলনায় লোহিত সাগরের জল কিন্তু অনেক বেশি উষ্ণ হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে মগ্ন শৈলশিরা কিভাবে সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট পয়েন্ট আমরা যেটা করেছি সেটা হচ্ছে অগ্নুদ্গম। এবার বুঝে নাও যে অগ্নুদ্গম কি করে সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। দেখো, সমুদ্রের মধ্যস্থ যে আগ্নেয়গিরি, সেখান থেকে যদি অগ্নুৎপাত সংঘটিত হয় তাহলে কি হবে, আগ্নেয়গিরি মধ্যস্থ উত্তপ্ত গলিত ম্যাগমা সেটা লাভা রূপে বাইরে বেরিয়ে আসে। সেই লাভাটা কি হয়, প্রচন্ড উত্তপ্ত। তাহলে সেই লাভার সংস্পর্শে সমুদ্রের জল যদি আসে, স্বাভাবিকভাবেই সমুদ্র জলের উষ্ণতাটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে এখানে যে পয়েন্ট আমরা দেখিয়েছি অগ্নুদ্গম, সেটা কিন্তু সমুদ্র জলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে থাকে। এতক্ষণ ধরে তোমরা দেখে নিলে সমুদ্র জলের উষ্ণতা নিয়ন্ত্রকগুলো কি কি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা তাহলে গুরুত্ব বা প্রভাবটা কিরকম। দেখো, অর্থনৈতিক দিকেও যেমন এর কিছু প্রভাব রয়েছে, ঠিক তেমনি এর প্রভাব কিন্তু জনজীবনেও দেখতে পাওয়া যায়। তাছাড়া সমুদ্রের ওপর, জলবায়ুর ওপরেও কিন্তু এই উষ্ণতার প্রভাব রয়েছে। সেগুলো এবার আমরা একে একে আলোচনা করব। সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব বা প্রভাব হিসাবে আমরা যে কতগুলো পয়েন্ট বলতে পারি সেগুলো আমি এখানে তোমাদেরকে পরপর দেখিয়েছি। এবার একটা একটা করে আমরা আলোচনা করে নেব, তোমরাও একটু বোঝার চেষ্টা করে নাও। দেখো, যে সমস্ত গুরুত্ব বা প্রভাবগুলো রয়েছে সেটা তো বললাম যে জনজীবনেও তার প্রভাব রয়েছে, অর্থনীতির ক্ষেত্রে প্রভাব পড়ে, জলবায়ুর ক্ষেত্রে পড়ে। তাছাড়াও কি কিসের উপরে প্রভাব পড়বে, সমুদ্রের জলের উপরেও কিন্তু তার বৈশিষ্ট্যের উপরেও প্রভাবগুলো পড়ে। যেমন অর্থনীতির ক্ষেত্রে বা জনজীবনের ক্ষেত্রে যে সমস্ত প্রভাবগুলো পড়ে তার মধ্যে আমি একটা বলেছি মৎস্য আহরণ বা মৎস্য সংগ্রহ। দেখো, ক্রান্তীয় অঞ্চল, সেখানে কি হচ্ছে, জলের উষ্ণতা বেশি। জলের উষ্ণতা বেশি হওয়ার কারণে সেখানে মাছের যে খাদ্য প্লাঙ্কটন সেটা কিন্তু ভালোভাবে জন্মাতে পারে না। উষ্ণতা বেশি হওয়ার কারণে সেখানে কোনো রকম প্লাঙ্কটন ভালো করে জন্মাতে না পারার জন্য স্বাভাবিকভাবেই সেখানে মৎস্যের চাষটা ক্ষতিগ্রস্ত হবে, সেইভাবে উন্নতি সাধন বা বিকাশ লাভ করতে পারবে না। কিন্তু যদি আমরা নাতিশীতোষ্ণ মণ্ডলের ক্ষেত্রে দেখি, সেখানে কি দেখব, নাতিশীতোষ্ণ মণ্ডলের উষ্ণতা মানে সেখানকার জলের যে উষ্ণতা সেটা এতটাই প্লাঙ্কটন উৎপাদনের উপযোগী একটা পরিবেশ থাকে যে সেখানে প্রচুর পরিমাণে মাছের যে খাদ্য প্লাঙ্কটন সেটা সহজেই জন্মাতে পারে। এখানে মহীসোপান মহীঢালের অংশের পরিমাণটাও বেশি, সেই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন এগুলো জন্মায়। তার ফলে মাছেদের অনেক সমাবেশ ঘটে। তার কারণেই কিন্তু এখানে পৃথিবীর গুরুত্বপূর্ণ যে মৎস্যচারণ ক্ষেত্রগুলো গড়ে উঠেছে।
এটা তাহলে কি হচ্ছে, অর্থনীতির উপরে প্রভাব বিস্তার করছে, জনজীবনের ক্ষেত্রেও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে। নেক্সট যেটা আমরা বলবো সেটা হচ্ছে পরিবহন। একটু আগেই আমি তোমাদেরকে সমুদ্র স্রোতের কথা বলেছিলাম নিয়ন্ত্রক হিসাবে। সেক্ষেত্রে দেখো, যে অঞ্চলের সমুদ্রের জলটা শীতল স্রোতের অন্তর্গত, শীতল স্রোত যেখানটায় রয়েছে, যেমন ল্যাব্রাডর স্রোত, তার প্রভাবে কি হচ্ছে, সেখানকার সমুদ্র জলের উষ্ণতা স্বাভাবিকভাবেই কম এবং অধিকাংশ সময় সেখানকার জল যেহেতু বরফজাত হয়ে যায়, তাই সেখানে বন্দর এলাকাগুলো বরফমুক্ত থাকতে পারে না। বৎসরের অধিকাংশ সময় তারা কিন্তু তাদের যে কর্ম সেটা চালিয়ে যেতে পারে না, সেটা ব্যাহত হয়, বিপর্যস্ত হয়। কিন্তু আবার উল্টো দিকে আমরা কি দেখছিলাম, উষ্ণ উপসাগরীয় স্রোত, তার প্রভাবে কি হচ্ছে, সেখানে কোনো রকম জলে হিমশৈল থাকতে পারে না, জলের উষ্ণতাটা খুব স্বাভাবিক থাকে, এমনকি শীতকালেও সেখানে জলে বরফ জমে না, তার ফলে বন্দর বরফ মুক্ত থাকে, সেখানে প্রতিটা দিনই বন্দরগুলো কর্মব্যস্ত থাকে, তাদের প্রতিদিনকার কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। তাহলে এটাও একটা প্রভাব, সেখানে আমরা পরিবহনের কথা বলে দিলাম। নেক্সট যে প্রভাবটা আমরা দেখবো উষ্ণতার প্রভাব, সেটা হচ্ছে জীবের বিকাশ। দেখো, জীবের বিকাশের ক্ষেত্রে আমরা দেখবো কি, ক্রান্তীয় অঞ্চলে এক ধরনের জীবের বিকাশ লক্ষ্য করা যাবে, নাতিশীতোষ্ণতা একরকম দেখা যাবে, আবার একেবারে মেরু অঞ্চলের সমুদ্রের জলে একরকম বিকাশ লক্ষ্য করা যাবে। নিরক্ষীয় আর ক্রান্তীয় অঞ্চলে সেখানে স্পঞ্জ, শ্যাওলা, তারপর তোমার বিভিন্ন ধরনের আগাছা, শামুক, ঝিনুক, এই ধরনের প্রাণী দেখতে পাওয়া যাবে, এই ধরনের জীবের জন্ম লক্ষ্য করা যাবে। আবার আমরা যদি মেরু প্রদেশের সমুদ্রের জলকে দেখি, সেখানে জীবের বিকাশ হিসেবে কি লক্ষ্য করা যাবে, সেখানে শিল মাছ, সামুদ্রিক krill, সিন্ধু ঘটক, তিমি, এই সমস্ত প্রাণীর কিন্তু প্রাদুর্ভাব ঘটবে শীতল জলের কারণে। তো এইভাবে জীবের যে জন্ম, বৃদ্ধি, বিকাশ সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হয় এই উষ্ণতার কারণেই। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রভাব। তারপরে আমি দেখিয়েছি যেটা, সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন, এক্ষেত্রে তোমাদেরকে একটা পরিভাষা বলি, সেটা হচ্ছে ওটেক, OTEC। এই ওটেকটা কি, ওটেকের পুরো কথা হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। এই ওটেকটা হচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের জলের উষ্ণতা বেশি, সেটা তো তোমাদের বললাম, সেখানে সমুদ্রপৃষ্ঠের ওপরের জলের সঙ্গে নিচের জলের তফাৎ কিন্তু, উষ্ণতার তফাৎ কিন্তু অনেকটাই হয়। তোমাদের বোঝার সুবিধের জন্য বলি, 1 কিলোমিটার গভীরতাতেই কিন্তু প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পার্থক্য হয়ে থাকে। মানে সমুদ্র পৃষ্ঠের জলের যে উষ্ণতা, তার থেকে যদি 1 কিলোমিটার গভীরে যাওয়া যায়, তাহলে দেখা যাবে ভেতরের উষ্ণতা আরো 20 ডিগ্রি কম। এই যে উষ্ণতার পার্থক্যটা হয়, এটাকে কাজে লাগিয়েই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হয়। তাহলে সেই যে প্রজেক্টটা, এটাকেই বলা হচ্ছে ওটেক। নেক্সট পয়েন্টে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে জলবায়ু নিয়ন্ত্রণ। তাহলে জলবায়ু কিভাবে নিয়ন্ত্রিত হবে, দেখো, যেখানে সমুদ্র স্রোতের কাছে, সমুদ্রের মধ্যে উষ্ণ স্রোত প্রবাহিত হবে, সেখানকার স্বাভাবিকভাবেই তাপমাত্রাটা সেখানে বেশি হবে। যে অঞ্চলের উপর দিয়ে শীতল স্রোত বয়ে যাবে, সেখানে শীতলতাটা বজায় থাকবে, অর্থাৎ উষ্ণতাটা কম থাকবে। এটা তো আমরা জানি স্বাভাবিক নিয়মেই। এরপরে জলবায়ু নিয়ন্ত্রণ হিসেবে আরো যেটা আমরা বলতে পারি, বৃষ্টিপাতের কথা। সেখানে বৃষ্টিপাতটা কিরকম হবে, যে অঞ্চলের উপর দিয়ে উষ্ণতা বেশি থাকবে, উষ্ণ স্রোত প্রবাহিত হবে, স্বাভাবিকভাবেই তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি হবে এবং সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা যখন স্থলভাগে যাবে, তখন সেখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হবে, আর এর ফলে সেখানকার উষ্ণতাটা তুলনায় কমে যাবে। এইভাবে বৃষ্টিপাত সংঘটিত হবে। তাছাড়া যখনই সমুদ্র জলের ওপর উষ্ণতাটা বেড়ে যাবে, তখন সেখানে নিম্নচাপ তৈরি হবে। প্রবল নিম্নচাপ সৃষ্টি হলে সেটা প্রচন্ড ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাতের সৃষ্টি করবে। এই সমস্ত কারণে কিন্তু জলবায়ু নিয়ন্ত্রিত হবে। আর নেক্সট পয়েন্টে আমরা বলেছি সামুদ্রিক বৈশিষ্ট্য। সামুদ্রিক বৈশিষ্ট্য হিসাবে এই যে সমুদ্রের জলের ঘনত্ব, লবণতা, এই সমস্ত কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কিরকম, দেখো, সমুদ্রের জলের যেখানে লবণতাটা কি হবে, বাড়বে কখন না, সূর্যের তাপে সমুদ্রের জলের বাষ্পীভবন বেশি হলে উষ্ণতা বৃদ্ধি পাবে, তার ফলে জলের পরিমাণ কমে যাবে, কমে গিয়ে লবণতাটা বেড়ে যাবে। আর ঘনত্বের দিক থেকে আমরা যদি দেখি সমুদ্রের জলের ঘনত্ব, সেটা কি হবে না, যেখানে উষ্ণতা বেশি হওয়ার কারণে তার প্রসারণ বেশি হবে, অর্থাৎ বেশি পরিমাণ আয়তনে সেটা ছড়িয়ে যাবে, কিন্তু জলকণাগুলোর যে ভর সেটা তো একই রকম থাকবে, তার ফলে ঘনত্বটা পরিবর্তন সাধন হবে। কিরকম হবে না, জলের ঘনত্ব হ্রাস পাবে বা কমে যাবে। আর জলের ঘনত্ব যদি হ্রাস পায় বা কমে যায়, সেক্ষেত্রে চাপও কিন্তু কমে যাবে।
তাহলে এই হয়ে গেল সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব বা প্রভাব। আশা করি পুরোটাই বুঝতে পেরেছো। তো তারপরে যদি তোমাদের বোঝার কোথাও অসুবিধা থেকে থাকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। নেক্সট আমরা যেটা পড়বো এই সমুদ্র জলের উষ্ণতার একেবারে শেষ পার্ট, সেটা হচ্ছে তার বন্টন, সমুদ্র জলের উষ্ণতার বন্টন। তবে সেই অংশে যাওয়ার আগে বলি, তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অবশ্যই অল করে দিতে হবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারে। আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো দেখে নাও সমুদ্র জলের উষ্ণতার বন্টন। এখন তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার বন্টন। তো সমুদ্র জলের উষ্ণতার বন্টন আলোচনা করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আমরা কি জানি যে পৃথিবীর যে সমস্ত সাগর, উপসাগর, মহাসাগর রয়েছে সেই সমস্ত জায়গাকার জলের উষ্ণতা একই রকম হয় না। তার কারণ কি? উষ্ণতার বন্টনের তারতম্য রয়েছে। তো এই উষ্ণতার যে হ্রাস বৃদ্ধি সেই অনুসারে বন্টনটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উল্লম্ব বন্টন আর একটা হচ্ছে অনুভূমিক বন্টন। তো উল্লম্ব বন্টন মানে কি? গভীরতার ভিত্তিতে উষ্ণতাটা নির্ভর করবে। আর এক্ষেত্রে যেটা জানতে হবে সেটা হচ্ছে গভীরতার সঙ্গে সমুদ্র জলের উষ্ণতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে ঠিক উল্টোটা। গভীরতা বাড়বে, উষ্ণতা কমে যাবে। গভীরতা যদি কম হয় তাহলে উষ্ণতাটা বেশি হবে। এই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখানে দুটো অঞ্চলের কথা বলা হয়, একটা হচ্ছে ফোটিক অঞ্চল বা আলোকময় অঞ্চল, আর একটা অ্যাফোটিক অঞ্চল বা আলোক শূন্য অঞ্চল। এটা কি জিনিস না, সূর্য থেকে আগত যে সৌররশ্মি তার প্রভাবে 20 মিটার গভীরতা পর্যন্ত, মানে একেবারে প্রত্যক্ষভাবেই কিন্তু সেটা উত্তপ্ত হয়, সমুদ্রের জলটা উত্তপ্ত হয়। আর 20 মিটারের পর থেকে অন্তত 200 মিটার গভীরতা পর্যন্ত এটা পরিবহন পদ্ধতিতে ধীরে ধীরে সূর্যরশ্মির সাহায্যে উত্তপ্ত হতে থাকে। এই যে এলাকাটা মানে 20 মিটার এবং 200 মিটার পর্যন্ত গভীর এলাকাটা, এটাকেই বলা থাকে ফোটিক অঞ্চল বা আলোকময় অঞ্চল, যেখানে মূলত 14 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বজায় থাকে। আর সমস্ত সামুদ্রিক জীব এই অঞ্চলের মধ্যেই বসবাস করে থাকে। আর যেটা অ্যাফোটিক অঞ্চল বলছি সেখানে কি হচ্ছে, সেখানে জলের উষ্ণতাটা কিন্তু অনেকটাই কম থাকে এবং সেখানে গভীরতা অনেক বেশি বলে সেখানে তাপমাত্রারও কিন্তু খুব একটা পরিবর্তন হয় না। সেখানে সারা বছরই প্রায় 4.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে তাপমাত্রা থাকে। যেহেতু 200 মিটারের নিচের অন্তত 80% পর্যন্ত অঞ্চলে সূর্যালোক প্রবেশ করতে পারে না, সেই কারণেই তাকে বলা হয় অ্যাফোটিক বা আলোক শূন্য অঞ্চল। তো এই উল্লম্ব বন্টনের ক্ষেত্রে একটা স্তরের কথা বলতে পারি, যে স্তরটা হচ্ছে থার্মোক্লাইন স্তর। সেটা কি না, সমুদ্র জলে 200 মিটার থেকে 1000 মিটার গভীরতা, সেটা হচ্ছে নিম্ন অক্ষাংশের অঞ্চলে। এই এলাকায় উষ্ণতা যখন কি হচ্ছে না, এই অঞ্চলে গভীরতাটা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হ্রাস পায় এবং তার সঙ্গে সঙ্গে যে তাপীয় ঢালটাও কিন্তু খাড়া প্রকৃতির হয়। এই যে স্তর এটাকেই বলা হয়ে থাকে থার্মোক্লাইন স্তর। তাহলে সেটা নিম্ন অক্ষাংশে হয়ে থাকে আর সেক্ষেত্রে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। আর ঠিক একইভাবে লবণতাও কিন্তু হ্রাস পায় এই 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে, এবং সেখানে লবণতার ঢালও খুব খাড়া হয়ে থাকে। একে বলা হয়ে থাকে হ্যালোক্লাইন স্তর। আরো একটা স্তর রয়েছে, সেটা হচ্ছে পিকনোক্লাইন স্তর। এটা কি না, এখানে নিম্ন অক্ষাংশে সমুদ্র জলে 200 মিটার থেকে 1000 মিটার গভীরতার মধ্যে ঘনত্বটা হয় সর্বাধিক, সবচেয়ে বেশি হয় এবং ঘনত্বের ঢালটাও বেশি হয়, তাই একে বলা হয় থাকে পিকনোক্লাইন স্তর। তাহলে এই যে আমরা উল্লম্ব বন্টনের কথা বললাম, উল্লম্ব বন্টনের মতোই আরো একটা রয়েছে যেটা হচ্ছে অনুভূমিক বন্টন। আর এই অনুভূমিক বন্টনটাকে দুভাবে আলোচনা করা হয়, একটা হচ্ছে অক্ষাংশ ভেদে আর একটা হচ্ছে অঞ্চলগত ভেদে। তো সেখানে আমরা যদি অক্ষাংশগত বন্টন দেখি তাহলে লক্ষ্য করব যে উন্মুক্ত সমুদ্রের পৃষ্ঠজলের যে উষ্ণতাটা সেটা কিন্তু অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়ে যায়। আবার আমরা যদি আঞ্চলিক বন্টন লক্ষ্য করি তাহলে সেখানে দেখব উন্মুক্ত সমুদ্রের তুলনায় আবদ্ধ যে সমস্ত সাগর রয়েছে সেখানে কিন্তু উষ্ণতাটা স্বাভাবিকভাবেই বেশি হবে। তো উদাহরণ হিসাবে আমরা বলতে পারি উন্মুক্ত সমুদ্র হিসেবে বঙ্গোপসাগরের কথা বলতে পারি, যার উষ্ণতা কিন্তু কম। উন্মুক্ত সাগর হিসেবে আমরা আরব সাগরের কথা বলতে পারি, তারও কিন্তু উষ্ণতা কম। কিন্তু আমরা আবদ্ধ সাগর হিসেবে যদি দেখি লোহিত সাগর, ভূমধ্য সাগর, এইগুলোর উষ্ণতা কিন্তু অনেকটাই বেশি। তো এই হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার বন্টন আলোচনা করে দিলাম। তাহলে এতক্ষণ পর্যন্ত
আমরা টোটাল যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে টেম্পারেচার অফ ওশান ওয়াটার, অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা, তার ডিটেলসটা জেনে নিলাম। নেক্সট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সমুদ্র জলের লবণতা, অর্থাৎ স্যালিনিটি অফ ওশান ওয়াটার। এখন তাহলে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমুদ্র জলের লবণতা বা স্যালিনিটি অফ ওশান ওয়াটার। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে সমুদ্র জলের লবণতা কাকে বলে। এই কাকে বলে এটা বুঝতে গেলে যে কয়েকটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ সমুদ্র জল, তার ওজন, আর ওই জলে দ্রবীভূত লবণের ওজনের অনুপাত। এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা যেটা ভাষা প্রয়োগ করে বলবো সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ সমুদ্র জলের ওজনের সঙ্গে ওই জলে দ্রবীভূত লবণের ওজনের অনুপাতকেই বলা হবে ওই জলের লবণতা। আর এই যে লবণতার কথা বলছি এটা হচ্ছে সমুদ্র জলের একটা গুরুত্বপূর্ণ ভৌত উপাদান। লবণতার এককটা কি, লবণতাকে কিভাবে কোন এককে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সহস্রাংশ গ্রাম। এর আগে যেমন উষ্ণতা প্রকাশ করা হয় বললাম ডিগ্রি সেলসিয়াসে, এখানে কিন্তু লবণতা প্রকাশ করা হয় সহস্রাংশ গ্রাম এককে। এইবার আমরা বুঝবো বা জানবো যেটা সেটা হচ্ছে যে সমুদ্র জলের লবণতা তাহলে পরিমাপ করা হবে কোন যন্ত্রের সাহায্যে। আমি এখানে সেটা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। যেমন আমরা উষ্ণতা পরিমাপের এককের কথা বলেছিলাম, এখানেও সেটা বললাম লবণতা পরিমাপের একক। উষ্ণতা পরিমাপক যন্ত্রের কথা বলেছিলাম, এখানেও লবণতা পরিমাপক যন্ত্রের কথা বলে দিচ্ছি। দেখো, চিরাচরিত যন্ত্র হিসাবে তিনটে রয়েছে, তবে বর্তমানে আরো তো অনেক উন্নতি লাভ হচ্ছে, আরো বেশি অনেক উন্নত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নত যন্ত্রপাতি এসে যাচ্ছে। তো সেই বর্তমানে যে উন্নত যন্ত্রপাতির সাহায্যে খুব সহজে সমুদ্র জলের লবণতা পাওয়া যায় সেটা হচ্ছে স্যালিনোমিটার। মানে কোনো রকম ঝঞ্ঝাট ঝামেলা ছাড়াই স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু বর্তমানে খুব সহজেই লবণতা নির্ণয় করা যায় সমুদ্র জলের। তবে চিরাচরিত যে তিনটে প্রথার কথা বলছিলাম সেইগুলো একটু জেনে নাও। দেখো, প্রথমটা কি না, সমুদ্র জলে দ্রবীভূত মিশ্রণে ধ্রুবকের ভিত্তিতে লবণতা নির্ণয়। এর জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ট্রাইট্রেশন পদ্ধতি, মানে সেই পদ্ধতিটা হচ্ছে ট্রাইট্রেশন পদ্ধতি। এরপরে আরো একটা পদ্ধতি রয়েছে, সেটা কি কাজে বা কিভাবে ব্যবহার করা হয়। দেখো, সমুদ্র জলের নমুনার ঘনত্ব নির্ধারণ করে লবণতা নির্ণয় করে। তাহলে কি হচ্ছে, ঘনত্ব নিরূপণ করা হচ্ছে এবং তার সাহায্যে লবণতা নির্ণয় করা হচ্ছে। সেই যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে হাইড্রোমিটার পদ্ধতি। নেক্সট যেটার কথা আমরা বলবো, যে পদ্ধতিটার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু বৈদ্যুতিক একটা কাজ হয়ে থাকে। যেমন দেখো, সমুদ্র জলের বৈদ্যুতিক পরিবাহিতা সেটা কি হবে, নির্দিষ্ট উষ্ণতাতে যে বৈদ্যুতিক পরিবাহিতা সেটার পরিমাপের যে পদ্ধতি, সেই পদ্ধতি করে লবণতা নির্ণয় করা হয়। আর এই যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে যে পদ্ধতি, সেটা বুঝে নাও, সেটা হচ্ছে বৈদ্যুতিক প্রতিসরণ সূচক পদ্ধতি। তাহলে তিনটে পদ্ধতির কথা কিন্তু আমরা বললাম। এই তিনটে পদ্ধতি যেগুলো এদিকে আমি লিখে দিয়েছি, ট্রাইট্রেশন পদ্ধতি, হাইড্রোমিটার পদ্ধতি আর বৈদ্যুতিক প্রতিসরণ সূচক পদ্ধতি, এই তিনটে পদ্ধতি কিন্তু চিরাচরিত পদ্ধতি যার সাহায্যে সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হতো, এখনো হয়। তবে বর্তমানে আধুনিক যে যন্ত্রের সাহায্যে খুব সহজে নির্ণয় করা যায় সেটা হচ্ছে স্যালিনোমিটার। আচ্ছা বলো তো, সমুদ্রের জলের স্বাদটা ঠিক কেমন হয়, কিরকম? হ্যাঁ, লবণাক্ত প্রকৃতির। তোমরা যারা যারা সমুদ্রের ধারে বেড়াতে গেছো, কোনো কারণে সামুদ্রিক জল যদি মুখে এসে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে সমুদ্রের জলের স্বাদ হচ্ছে লবণাক্ত প্রকৃতির। তাহলে এই স্বাদটা লবণাক্ত কেন? কারণ সমুদ্রের জলে নানান রকমের লবণ মিশ্রিত অবস্থায় রয়েছে। আর যে সমস্ত লবণ মিশ্রিত অবস্থায় রয়েছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, যেটাকে বলা হয়ে থাকে খাদ্য লবণ। এটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে মিশ্রিত থাকে। এছাড়াও তাহলে আরো অনেক ধরনের লবণ মিশ্রিত থাকে, যেমন সেখানে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম ব্রোমাইড, এরকম নানান ধরনের লবণ কিন্তু মিশ্রিত থাকে। এরপরে আমরা যেটা জেনে নেব সেটা হচ্ছে সমুদ্র জলের লবণতার উৎস। সমুদ্র জলের লবণতার উৎসগুলোকে আমি এইভাবে তোমাদের দেখিয়েছি, এবার একটা একটা করে বলে দিচ্ছি। দেখো, প্রথমে যে পয়েন্টটা করেছি সেটা হচ্ছে স্থলবিধৌত লবণ। স্থলবিধৌত লবণ মানে স্থলভাগ থেকে ধৌত প্রক্রিয়ায় লবণ এসে সমুদ্রে মিলছে। সেটা কখন সম্ভব?
না যখন বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি, যেমন সেটা হতে পারে নদী, হতে পারে হিমবাহ, হতে পারে বৃষ্টির জল, এই সমস্ত কারণে স্থলভাগের লবণজাত পদার্থ যখন ধৌত প্রক্রিয়ায় বা ধুয়ে গিয়ে যখন সেই জলের মাধ্যমে গিয়ে সমুদ্রের জলে মেশে, তখনই হচ্ছে কি স্থলবিধৌত লবণ। তাহলে এটা একটা উৎস, অবশ্যই সমুদ্র জলের উৎস। নেক্সট পয়েন্ট আমরা দিয়েছি সহজাত লবণ। সহজাত মানে জন্মের সময়। তাহলে সেই সময়টা কখন, মানে কোনো একটা স্থলভাগ বা জলভাগ যখন তার সৃষ্টি হচ্ছে, সেই সময় বিভিন্ন স্তরের মধ্যে সঞ্চিত যে লবণ সেটা যদি জলের সঙ্গে গিয়ে মেশে, সমুদ্রের জলের সঙ্গে গিয়ে মেশে, তাহলে সেটা হচ্ছে সহজাত লবণ, যেটা কিনা সমুদ্র জলের লবণতার একটা উৎস। আর নেক্সট পয়েন্টে আমরা দেখিয়েছি অগ্নুৎপাত। আমরা যখন মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি পড়ছিলাম সেখানে কি দেখেছি যে মহাসাগরের তলদেশেও কিন্তু আগ্নেয়গিরি রয়েছে। তাহলে এই সমস্ত আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন বিভিন্ন ধরনের গ্যাস বেরিয়ে আসে, যেমন আমরা ক্লোরিন, সালফার, বোরন এই সমস্তের কথা বলতে পারি, যেগুলো কিনা লবণজাত পদার্থ। তাহলে সেইগুলো এসে সমুদ্রের জলে মিশছে, তার ফলে সমুদ্র জলের লবণতাকে বাড়িয়ে দিচ্ছে। আর নেক্সট পয়েন্ট আমরা করেছি সামুদ্রিক জীবের দেহাবশেষ। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে সমুদ্রের মধ্যে বসবাসকারী যে বিভিন্ন রকমের জীব রয়েছে, উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, তাদের দেহজ যে লবণ সেটাও কিন্তু সমুদ্র জলের সঙ্গে মিলিত হয়ে গিয়ে লবণতা বাড়িয়ে দেয়। আর একেবারে শেষে যেটা করেছি বায়ুমণ্ডলীয় গ্যাস। বায়ুমণ্ডলের মধ্যেকার বিভিন্ন ধরনের গ্যাস যখন সমুদ্র জলের সঙ্গে মেশে তখনও কিন্তু লবণতার মাত্রাটা বেড়ে যেতে পারে। তাহলে এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম সেগুলোর প্রত্যেকটাই হচ্ছে কি সমুদ্রের জলের লবণতার উৎস। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র জলের লবণতার নিয়ন্ত্রক, মানে কিসের দ্বারা নিয়ন্ত্রিত হবে এই লবণতাটা বাড়বে নাকি কমবে। সেই নিয়ন্ত্রকগুলো আমি এখানে পয়েন্ট করে দেখিয়েছি, অবশ্যই নোট ডাউন করে নাও আর বুঝে নাও ব্যাপারটা। দেখো প্রথম পয়েন্টেই বলেছি বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত কিভাবে সমুদ্রের জলের লবণতাকে নিয়ন্ত্রণ করবে? বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্রের জলের লবণতার যে সম্পর্ক সেটা হবে ব্যস্তানুপাতিক। মানে কি বৃষ্টি যত বেশি হবে ততই জলের লবণতাটা কমতে থাকবে। তাহলে উল্টো সম্পর্ক মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বৃষ্টির জলটা কিরকম মিষ্টি প্রকৃতির আর সমুদ্রের জলটা লবণাক্ত প্রকৃতির। তাহলে যত বেশি বৃষ্টি হবে ততটাই মিষ্টি জল সমুদ্রের জলে লবণের সঙ্গে সেই মাত্রাটাকে কমিয়ে দেবে, সমুদ্রের জলের মধ্যে মিশে গিয়ে, মিষ্টি জলটা মিশে গিয়ে। তাহলে বৃষ্টিপাত যত বেশি হবে লবণতার মাত্রা তত কম হবে, বৃষ্টিপাত কম হলে লবণতার মাত্রা বেশি হবে বা বজায় থাকবে। তাহলে এটা নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। সেকেন্ড যে পয়েন্টটা বলেছি সেটা হচ্ছে বাষ্পীভবন। যত বেশি পরিমাণ উষ্ণতা বাড়বে তত বেশি পরিমাণে বাষ্পীভবন হবে, আর বাষ্পীভবনের সঙ্গে কিন্তু জলের যে লবণতা তার সম্পর্ক হবে সমানুপাতিক। মানে কি বাষ্পীভবন বাড়বে লবণতাও বাড়বে, বাষ্পীভবন কম হলে লবণতাও কম হবে। তাহলে বাষ্পীভবনের সঙ্গে লবণতার সম্পর্ক হবে সমানুপাতিক। এটা মনে রাখো, বৃষ্টিপাতের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক, বাষ্পীভবনের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক। নেক্সট পয়েন্ট আমরা বলেছি নদী বাহিত জল। নদীর যে জল তার প্রকৃতি কিরকম, সেটা হচ্ছে মিষ্টি প্রকৃতির জল। তাহলে যত বেশি পরিমাণ নদীর জল সমুদ্রের জলের সঙ্গে এসে মিশবে ততটুকু কিন্তু জলের লবণতার মাত্রাটা কমতে থাকবে। বেশি পরিমাণ নদীবাহিত জল এসে মিশলে যদি কমিয়ে দেয় তাহলে কি হচ্ছে, যেখানে নদী এসে মিশতে পারছে না, কম পরিমাণে মিশছে, তাহলে সেখানে জলের লবণতাটা বজায় থাকছে। তাহলে এখানে কি হচ্ছে, বেশি পরিমাণ জল এসে মিশছে নদীবাহিত জল, লবণতাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু উল্টো সম্পর্ক, একটা বাড়ছে একটা কমছে। বেশি পরিমাণ নদীবাহিত জল হলে লবণতাটা কমে যাবে, কম নদীবাহিত জল হলে লবণতাটা বেড়ে যাবে। নেক্সট পয়েন্ট আমরা বলেছি সমুদ্র জলের অবাধ সঞ্চালন। সমুদ্রের জল যদি উন্মুক্ত থাকে তাহলে সেখানে কিন্তু সেই সমুদ্রের জলের লবণতাটা কম হয়। আর যদি সমুদ্রটা কোনোভাবে আবদ্ধ থাকে, কোনো একদিক থেকে বা চারপাশ থেকে যদি আবদ্ধ থাকে তাহলে কিন্তু সেখানে লবণতার মাত্রাটা বেশি হয়। নেক্সট পয়েন্ট আমরা বলেছি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিভাবে লবণতাকে নিয়ন্ত্রণ করে না, বায়ু প্রবাহ হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির একটা অন্যতম প্রধান কারণ। আর যখনই সমুদ্র স্রোত সৃষ্টি হবে তখন জলটা অনেক বেশি পরিমাণে পরিবাহিত হবে, স্থানান্তরিত হবে, এক জায়গার সঙ্গে আরেক জায়গার জল মিশ্রিত হয়ে যাবে।
তার ফলে তখন কিন্তু লবণতার মাত্রাটা কমা বাড়া হতে থাকবে। আর বায়ু প্রবাহ যেখানে থাকবে না, অর্থাৎ সমুদ্র স্রোত সৃষ্টি হবে না, সেখানে লবণতার মাত্রারও খুব বেশি পরিবর্তন সাধন হবে না। তাহলে এটাও একটা নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করছে। নেক্সট পয়েন্ট আমরা করেছি জোয়ার ভাটা। জোয়ারের সময় কি হয়? জোয়ারের সময় নদীর জল যখন কি হচ্ছে, জোয়ারের সময় সমুদ্রের জল সেটা কি হচ্ছে, নদীতে গিয়ে মিশছে, ফলে সমুদ্রের লবণাক্ত জল গিয়ে নদীতে মিশ্রিত হয়ে গেল। কিন্তু ভাটার সময় সেটা যখন ফেরত চলে আসছে, মানে নদী থেকে যখন সমুদ্রের মধ্যে ফেরত চলে আসছে, তাহলে নদীর মিষ্টি জলটাকে বয়ে নিয়ে আসছে। তার ফলে সমুদ্রের যে মোহনা অঞ্চল, সেই এলাকার জলের লবণতার মাত্রাটা কমে যাবে, কারণ সেখানে মিষ্টি জলটা এসে মিশ্রিত হচ্ছে। কিন্তু সমুদ্রের মধ্যভাগে সেটা কিন্তু হবে না, জলের লবণতাটা সেখানে কিন্তু বেশি পরিমাণটাই বজায় থাকবে। যেহেতু ভাটার যে জলটা এসে মোহনায় মিলিত হচ্ছে, তাই সেই অংশে লবণতাটা কমে যাবে। নেক্সট পয়েন্টে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে হিমশৈল। এই যে হিমশৈলের গলনের কথা আমরা বলেছি, এটা কোন সময় হবে? মূলত গ্রীষ্ম ঋতুতে। মেরু প্রদেশে গ্রীষ্ম ঋতুতে বড় বড় পাথর, বড় বড় বরফের যে চাই, সেগুলো ভেঙে ভেঙে পড়তে থাকে। আর সেই ভেঙে পড়া যে বরফের টুকরো, যেগুলোকে আমরা হিমবাহের আকারে দেখি, সেইগুলো এসে সমুদ্রের মধ্যে যখন মিলিত হয়, তখনই সেটা হয়ে যায় হিমশৈল। এইবার ওই যে বরফ যেটা ভেঙে এসে সমুদ্রের জলে মিশলো, সেই বরফটা আসলে কি অনেক মিষ্টি জল, অনেকটা মিষ্টি জলের জমা অংশ, কঠিন অংশ, সেটা এসে সমুদ্রের লবণাক্ত জলে যখন মিশছে, তাহলে আস্তে আস্তে ওই হিমশৈলটা যখন গলে যাবে, বরফটা যখন গলে গিয়ে জলে পরিণত হবে, তখন মিষ্টি জলটা সমুদ্রের জলের সঙ্গে মিশে গিয়ে ওই অঞ্চলের জলের লবণতাটাকে কমিয়ে দেবে। স্বাভাবিকভাবে সেখানকার জলের লবণতাটা কম হবে, কিন্তু যেখানে হিমশৈল ছিল না, সেখানকার জলের লবণতাটা বেশি থাকবে। তো এই যে পয়েন্টগুলোর কথা বলেছি, এইগুলো যেমন সমুদ্র জলের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, তেমনি বিভিন্ন সময় কিন্তু জলের লবণতার ক্ষেত্রে আমরা আবার বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করব। যেমন গ্রীষ্মকালে সেখানে কি হবে, বাষ্পীভবনের মাত্রা বেশি, তার ফলে তখন কিন্তু জলের লবণতাটা বাড়বে। আবার বর্ষার সময় সেখানে বৃষ্টির জল এসে যত সমুদ্রের জলের সঙ্গে মিশছে, তখন কিন্তু জলের লবণতাটার পরিমাণটা কমে যাবে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র জলের লবণতার গুরুত্ব বা প্রভাব। সমুদ্র জলের লবণতা কি রকম, তার যে প্রভাব, সেটা তো অনেক কিছু হয়ে থাকে। আমি এখানে কতগুলো পয়েন্ট উল্লেখ করেছি, সেগুলো তোমাদের বলে দিচ্ছি, একটু দেখে নাও। প্রথম পয়েন্ট বলেছি উষ্ণতা নিয়ন্ত্রণ। সমুদ্র জলের লবণতা সব জায়গায় সমান নয়, কোথাও বেশি হয়, কোথাও কম হয়। তো এই যে লবণতা, এটাকে আবার বলা হয় যে তাপ শক্তির আধার। এই যে তাপ শক্তিকে ধরে রাখার যে ক্ষমতা, সেটা হচ্ছে যে জলে, সমুদ্রের যে জলে লবণতার মাত্রাটা তুলনায় বেশি থাকে, সেটাই কিন্তু তাপ শক্তিকে ধরে রাখতে পারে। আর যে জলে, সমুদ্র জলের লবণতাটা কম, তার কিন্তু খুব সহজেই তাপমাত্রা যেহেতু খুব সহজেই লবণতাটা যেহেতু কম, তার কারণে সহজেই হিমাঙ্কে পৌঁছে যেতে পারে। হিমাঙ্কে পৌঁছে যাওয়া মানে কি, সেই জলটা জমে বরফে পরিণত হয়ে যাবে। সমুদ্রের জল বরফে যদি পরিণত হয়ে যায়, তাহলে কি হবে, সমস্ত যে চলাচল, যানবাহন চলাচল ব্যবস্থা, সেটা বিপর্যস্ত হবে। তার ফলে বলা হচ্ছে যে সমুদ্র জলের লবণতা যেখানে বেশি, সেটাই কিন্তু তাপশক্তিকে ধরে রাখে এবং সমগ্র যে সারা বছর ব্যাপী যে কার্যক্রম, সেটাকে চালিয়ে যেতে পারে, নিরন্তরভাবে কিন্তু সেটা চালিয়ে যেতে পারে। কারণ সেখানকার লবণতা বেশি বলেই জল জমে বরফে পরিণত হয় না, তার ফলে শীতকালেও কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় না। বন্দরগুলো বরফ মুক্ত থাকে, তার ফলে তারা তাদের কার্যকলাপ চালিয়ে যেতে পারে। এই হচ্ছে একটা প্রভাব। সেকেন্ড প্রভাব বলেছি লবণ উৎপাদন। একটু আগেই তোমাদের বললাম সমুদ্র জলের যে লবণতার কথা বলছি, সেখানে বিভিন্ন লবণ মিশে থাকে বলেই তার লবণতা বেশি। তো এই লবণের মধ্যে সব থেকে বেশি কি বলেছিলাম, NaCl বা খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড। তো এই যে সমুদ্রের জলে খাদ্য লবণ মিশে রয়েছে, যেটাকে আমরা খাবার হিসেবে, লবণ হিসেবে গ্রহণ করছি, তো সেটা কি করা হয়, উৎপাদন করা সম্ভব হয়, যেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রভাব। তাহলে লবণ উৎপাদনে সমুদ্রের জলের গুরুত্ব রয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ক্ষার উৎপাদন। সমুদ্র জলের মধ্যে লবণ ছাড়াও বিভিন্ন ধরনের ক্ষার মিশ্রিত অবস্থায় রয়েছে, যার সাহায্যে এই ক্ষারকে উৎপাদন করা সম্ভব হয়েছে। সমুদ্রের জলে দ্রবীভূত যে লবণ, সেখান থেকেই কি করা হয়, রাসায়নিক শিল্পে কস্টিক সোডা, সোডা অ্যাশ প্রভৃতি উৎপাদন করা হয়ে থাকে। নেক্সট যে গুরুত্ব বা প্রভাবের কথা বলেছি, সেটা হচ্ছে দেখো খনিজ নিষ্কাশন।
সমুদ্র জলের মধ্যে নানান রকম খনিজ মিশ্রিত অবস্থায় থাকে, যেমন বোরনের কথা আমরা বলতে পারি। তাছাড়াও থাকে আয়োডিন, দস্তা প্রভৃতি। এইগুলোকে কি হয়, নিষ্কাশন করা হয়, মানে বের করে নিয়ে আসা হয়, তারপর সেটা নানান কাজে ব্যবহার করা হয়। তাহলে এটাও একটা গুরুত্ব বা প্রভাব। আর একদম শেষ যে পয়েন্টটা করেছি সেটা হচ্ছে অচিরাচরিত শক্তি উৎপাদন। দুটো ভিন্ন যে লবণতা, সেই লবণতা জলপুঞ্জের মধ্যে যদি অভিস্রবণ প্রক্রিয়ায় আয়নিত করা হয়, মানে আয়ন প্রবাহিত করা হয়, তাহলে সেখান থেকে অচিরাচরিত শক্তি উৎপাদিত হয়। এর প্রকৃষ্ট উদাহরণ হিসাবে বলা যায় তোফতে। তোফতে কি? তোফতে হচ্ছে একটা জায়গা নরওয়েতে অবস্থিত। এই নরওয়ের তোফতেতে এরকমই একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। আজকের এই উপস্থাপনাটা তোমাদের কাছে একটু দীর্ঘ মনে হতে পারে, কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ 3টে পোর্শন একসাথে আলোচনা করা হচ্ছে, তাই এটা একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। কিন্তু তোমরা মনোযোগ সহকারে যদি দেখে নাও, তাহলে এই পোর্শনের কনসেপ্ট তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একবার দেখে নেওয়ার পরে তোমার কিন্তু অনেকটাই বুঝতে সুবিধা হবে বলে আমার ধারণা। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সমুদ্র জলের লবণতার বন্টন। দেখো, সমুদ্র জলের গভীরতা বৃদ্ধি বা কম, তার সঙ্গে উষ্ণতার একটা মানে অঙ্গাঙ্গী সম্পর্ক ছিল, কিন্তু লবণতার ক্ষেত্রে ঠিক ততটাও সম্পর্ক নেই। যেটুকু আছে সেটা খুব ভাষা ওপর কিরকম, সেটার জন্য আমি এখানে দুটো ভাগ তোমাদের দেখাচ্ছি, উলম্ব বন্টন আর অনুভূমিক বন্টন। ছকের আকারে এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, অবশ্যই নোট ডাউন করে নাও, তোমারও বুঝতে সুবিধে হবে। উল্লম্ব বন্টনের ক্ষেত্রে আমি যদি এইভাবে দেখি যে নিম্ন অক্ষাংশে কেমন, মধ্য অক্ষাংশে কেমন, উচ্চ অক্ষাংশে কেমন। নিম্ন অক্ষাংশ মানে নিরক্ষীয় অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকা। তাহলে সেখানে কি হচ্ছে, সারা বছর উষ্ণতা অনেক বেশি, কারণ সেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে। উষ্ণতা বেশি হলে স্বাভাবিকভাবে লবণতা বেশি হওয়ার কথা, কিন্তু এখানে লবণতাটা ততটাও বেশি নয়। কেন? নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি হওয়ার কারণে এখানে প্রায় প্রতিদিন কি হয়, পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। আর একটু আগেই আমরা আলোচনা করেছি যে বৃষ্টির জলের প্রকৃতি হচ্ছে মিষ্টি। সেই মিষ্টি জল যখন সমুদ্রের জলের সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, তখন সেটা কি হচ্ছে, সমুদ্রের লবণতার মাত্রাটা কমিয়ে দিচ্ছে। কোথায়? সেটা হচ্ছে ওপরের অংশে, সমুদ্র পৃষ্ঠের ওপরের জলতল। আর মাঝের স্তর যেটা রয়েছে, তাহলে সেখানে কিন্তু আস্তে আস্তে লবণতাটা আবার বাড়বে, কারণ সেই পর্যন্ত বৃষ্টির জলটা ততটাও মিশতে পারছে না, তার ফলে সেখানে লবণতাটা বেশি। তাই বলা হচ্ছে কি, নিম্ন অক্ষাংশে সমুদ্র জলের গভীরতা 200 থেকে 1000 মিটার পর্যন্ত যখন থাকে, তখন সেই অংশে অর্থাৎ মধ্য স্তরে জলের লবণতাটা হয় সব থেকে বেশি এবং লবণতার ঢাল হয় অত্যন্ত খাড়া। তাই এটাকে বলা হয় হ্যালোক্লাইন স্তর। ভালো করে মাথায় রাখো, হ্যালোক্লাইন স্তর। আর একদম নিচের দিকে সেখানে তো অনেক বেশি গভীরতা যখনই হয়ে যাচ্ছে, সেখানে লবণতার মাত্রা প্রায় নেই বললেই চলে। মানে উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে যেটা সংঘটিত হয় সেটা কি হচ্ছে, উচ্চ অক্ষাংশে গভীর মানে সেখানে গড়ের যে লবণতাটা সেটা প্রায় অপরিবর্তিত থাকে, মানে কিছুটা পরিমাণ বাড়লেও সেটা কিন্তু একটা সময়ের পর একেবারে অপরিবর্তিত থেকে যায়। এবার কিছুটা পরিমাণ কেন বাড়ে? তার কারণ উচ্চ অক্ষাংশে সেখানে জলের ঘনত্বটা বেশি, ঘনত্ব বেশি হওয়ার কারণে লবণতার মাত্রাটা তুলনায় একটু বেড়ে যায়। কিন্তু 1000 মিটারের পর, 1000 মিটার গভীরতার পর থেকে সেখানে সেই যে লবণতার মাত্রা সেটা একেবারেই অপরিবর্তিত হয়ে যায়। এই হয়ে গেল উল্লম্ব বন্টন। নেক্সট আমরা বলেছি অনুভূমিক বন্টন। অনুভূমিক বন্টনকে যদি দুটো ভাবে আলোচনা করি, একটা অক্ষাংশগত বন্টন আর একটা আঞ্চলিক বন্টন, সেক্ষেত্রে আমরা দেখব অক্ষাংশগত বন্টনে কি দেখা যাবে যে একই অক্ষরেখায় অবস্থিত উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের যে কোনো জায়গা যদি ধরে নেওয়া হয়, তাহলে দেখা যাবে উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধের অক্ষাংশ যেটা হচ্ছে সেই জায়গাকার স্থানের জলের লবণতার মাত্রাটা কিছুটা হলেও বেশি, সামান্য বেশি থেকে যায়। আর এই অক্ষাংশ যত বেশি উচ্চতর হতে থাকে ততই সেখানে লবণতাটা কমতে থাকে। এটা একটা হলো। তারপরেও যদি আমরা অক্ষাংশগত আলোচনায় আরো দেখি, নিরক্ষীয় অঞ্চল নিম্ন অক্ষাংশে, সেখানে তো বলেই দিলাম যে সেখানে লবণতার মাত্রাটা কম হয়, কারণ সেখানে বৃষ্টির জল এসে মিলিত হয়। কিন্তু আমরা যদি ক্রান্তীয় অঞ্চল দেখি, তাহলে সেখানে দেখবো যে ক্রান্তীয় অঞ্চলে কিন্তু জলের লবণতা বেশি হবে। আবার যত আমরা মেরুর দিকে যাব, ততই কিন্তু জলের লবণতার মাত্রাটা কমতে থাকে। তাহলে অক্ষাংশের বিচারে যদি আমরা দেখি, তাহলে সেই লবণতার বন্টন অনুযায়ী 4টি অঞ্চল আমরা পাবো। একটা নিরক্ষীয় অঞ্চল পাবো, একটা ক্রান্তীয় অঞ্চল, একটা উপক্রান্তীয় অঞ্চল আর একটা মেরু প্রদেশ বা মেরু অঞ্চল পাবো। তাহলে সেক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলে লবণতার মাত্রাটা থাকবে স্বাভাবিক,
ক্রান্তীয় অঞ্চলে হবে সব থেকে বেশি সর্বাধিক লবণতাযুক্ত স্থান হবে, আর উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু স্বল্প হয়ে যাবে লবণতার মাত্রা, মেরু প্রদেশেও কিন্তু স্বল্প হয়ে যাবে। এইবার যদি আমরা দেখি যে আঞ্চলিক বন্টন, তাহলে সেখানে দেখব যে জনৈক সমুদ্র বিজ্ঞানী যার নাম হচ্ছে জেনকিন্স, তিনি এই আঞ্চলিক যে বন্টন সেই অনুযায়ী তিনটে ভাগ দেখিয়েছিলেন। সেটা কি কি? একটা হচ্ছে বেশি লবণতাযুক্ত সমুদ্র, বেশি লবণতাযুক্ত সমুদ্র একটা, আর একটা হচ্ছে স্বাভাবিক লবণতাযুক্ত সমুদ্র, আর কম লবণতাযুক্ত সমুদ্র। এইভাবে তিনি ভাগগুলো দেখিয়েছিলেন। এবার আমরা যদি দেখি যে বেশি লবণতাযুক্ত সমুদ্র সেটা কি রকম, তাহলে বেশি লবণতাযুক্ত সমুদ্র মানেই সেখানে লবণতার মাত্রাটা বেশি হবে, অন্তত সেটা 35 থেকে 40 সহস্রাংশ পার গ্রাম এই রকম তো হবেই। এবং এর মধ্যে আবার কিছু কিছু রয়েছে যেগুলো অনেক বেশি লবণতাযুক্ত হয়ে থাকে। তো যেটা বেশি লবণাক্তযুক্ত তার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লোহিত সাগরের কথা, ভূমধ্য সাগরের কথা, পারস্য উপসাগরের কথা। এটা হচ্ছে বেশি লবণতার মধ্যে সামান্য বেশি যেটা বলা হচ্ছে। এবার বেশি লবণতার মধ্যে আবার অনেক বেশি লবণতাযুক্ত বেশ কিছু রয়েছে। তার মধ্যে ভ্যান হ্রদ, যেটা কিনা পৃথিবীর সর্বাপেক্ষা লবণতাযুক্ত হ্রদ, বিশ্বের মধ্যে এটা উল্লেখযোগ্য লবণতাযুক্ত হ্রদ ভ্যান হ্রদ। এখানে হচ্ছে বেশি লবণতার মধ্যেও অনেক বেশি লবণতা এখানে লক্ষ্য করা যায়। সেটার মাত্রাটা যদি বলি তাহলে বুঝতে পারবে 330 থেকে 340 সহস্রাংশ গ্রাম। এটা কোথায়? ভ্যান হ্রদের লবণতার কথা বলছি, যেখানে একটু বেশি হ্রদের মধ্যেই যেটা সামান্য বেশিতে লোহিত সাগরের কথা বলেছিলাম, সেখানে সেটা হচ্ছে 37 থেকে 47 সহস্রাংশ গ্রামের মধ্যে থাকে। তাহলে বুঝতেই পারছো কতখানি তফাৎ। তাছাড়াও অনেক বেশির মধ্যে রয়েছে মরুসাগর, রয়েছে লবণ হ্রদ, রয়েছে আর রয়েছে কার্বোগাজ উপসাগর। তাহলে এগুলো হচ্ছে কি বেশি লবণতাযুক্ত হ্রদ, আমরা বলে দিলাম। এর পরেরটা যেটা ছিল ভাগটা, সেটা হচ্ছে স্বাভাবিক লবণতাযুক্ত। স্বাভাবিক লবণতার কয়েকটা উদাহরণ শুনে নাও। মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর, ক্যালিফোর্নিয়া উপসাগর, বাঁশ প্রণালী, এইগুলোতে জলের লবণতার মাত্রাটা থাকে 35 সহস্রাংশ গ্রামের মধ্যে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক লবণতাযুক্ত। আর এরপরে যে ভাগটার কথা বলেছিলাম সেটা হচ্ছে একেবারে কম লবণতাযুক্ত। এই কমের মধ্যেও যেমন বেশির মধ্যে আমরা ভাগ করেছিলাম অনেক বেশি আর সামান্য বেশি, তেমনি কমের মধ্যেও অনেক কম আবার সামান্য কম। এটাও যদি আমরা দেখি, উত্তর সাগর, বেরিং সাগর, চীন সাগর, জাপান সাগর, ওকটস্ক সাগর, এগুলো সব হচ্ছে কি না সামান্য কম লবণতাযুক্ত যে সমস্ত হ্রদ রয়েছে সেগুলোর কথা বললাম, মানে কমের মধ্যেও সামান্য কম। এবার অনেক কম যেটা, সেগুলো কি বাল্টিক সাগর, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, হাডসন সাগর, এইগুলো হাডসন হচ্ছে উপসাগর, এইগুলো সব হচ্ছে একেবারে অনেকটাই কম লবণতাযুক্ত অংশ। তাহলে যেগুলোতে আমরা সামান্য কমের কথা বলেছি সেগুলো গড়ে 35 সহস্রাংশ গ্রামের মধ্যে থাকে, আর যেগুলো অনেক কমের কথা বলছি সেগুলো মূলত 10 বা 15 সহস্রাংশ গ্রামের মধ্যে থাকে তাদের লবণতার মাত্রা। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা চার্ট বানিয়ে দিয়েছি, বিভিন্ন সাগর, মহাসাগর, উপসাগর, সেগুলোর গড় লবণতার মাত্রাটা কি রকম রয়েছে সেটা আমি এখানে করে দিয়েছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট ডাউনও করে নিতে পারো। দেখো, প্রধান প্রধান যে মহাসাগরগুলো সেইগুলো আমি এখানে দেখেছি, যেমন প্রশান্ত মহাসাগর, তার লবণতার মাত্রা হচ্ছে 34 সহস্রাংশ গ্রাম। এই যে সাইনটা, এটাকে বলা হচ্ছে সহস্রাংশ গ্রাম। তারপরে আটলান্টিক মহাসাগর দিয়েছি 35.67 সহস্রাংশ গ্রাম, ভারত মহাসাগর 35 সহস্রাংশ গ্রাম। এগুলো তোমাদেরকে আগেই আলোচনা করে বলে দিয়েছি। তারপরে দেখো এখানে ভূমধ্য সাগর, সেটার কিন্তু লবণতার মাত্রা, গড় লবণতার মাত্রাটা অনেকটাই বেশি, সেটা হচ্ছে 40 সহস্রাংশ গ্রাম। নেক্সট দেখাচ্ছি বাল্টিক সাগর, সেখানে কিন্তু লবণতার পরিমাণটা অনেকটাই কম। তো সেটা কতটা? 3 থেকে 15 সহস্রাংশ গ্রাম। তাহলে এখানে লবণতাটা অনেকটা কম। আর এরপরে দেখো আরো বেশ কিছু দেখিয়েছি, যেমন পারস্য উপসাগর, সেখানে আবার দেখা যাচ্ছে গড় লবণতার মাত্রা অনেকটা বেশি, সেটা হচ্ছে 34 to 43 সহস্রাংশ গ্রাম। নেক্সট বলছি লোহিত সাগর, এটা তো তোমরা জেনে গেছো এতক্ষণে যে লবণতার মাত্রা বেশি, সেটা কতটা? 37 to 47 সহস্রাংশ গ্রাম। তারপরে বলছি মরুসাগর, এটাতে দেখো লবণতার মাত্রাটা ভালো করে লক্ষ্য করো, অনেক বেশি, কতটা? 237 সহস্রাংশ গ্রাম। তো এই যে মরুসাগরটার কথা বলছি, এটা হচ্ছে নিম্নতম অংশ, পৃথিবী পৃষ্ঠের নিম্নতম অংশ, যেখানে লবণতার মাত্রাটা অত্যন্ত বেশি। এবং এখানে কি হচ্ছে, লবণতার মাত্রা বেশি হওয়ার কারণে কোনো রকম সামুদ্রিক বা জলজ যে উদ্ভিদ প্রাণী
কিছুই কিন্তু সেখানে ঠিকঠাকভাবে জন্মাতেও পারে না, বৃদ্ধি লাভও করতে পারে না। মানে খুবই বিরল সামান্য কিছু দেখতে পেলেও পাওয়া যেতে পারে, মানে নেই বললেই চলে। সেই কারণে এই মরুসাগরকে আবার বলা হয়ে থাকে মৃতের সাগর বা ডেড সি, যেহেতু এখানে কোনো রকম প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না। এবার যেহেতু লবণতার মাত্রাটা অত্যন্ত বেশি, তাই একে কিন্তু আবার সল্ট সি বা লবণ সাগরও বলা হয়ে থাকে। তাহলে এটার আরো একটা যে বৈশিষ্ট্য বললাম সেটা কি, বিশ্বের এটা নিম্নতম হ্রদ। আর লবণতার মাত্রা অত্যন্ত বেশি, সেই জন্য প্রাণের অস্তিত্ব পাওয়া যায় না, তাই একে মৃতের সাগর বা ডেড সি, আবার লবণ সাগর বা সল্ট সি বলা হয়ে থাকে। সেটা হচ্ছে মরুসাগর। নেক্সট তোমাদের দেখিয়েছি, দেখো ভ্যান গোলু হ্রদ। এটা হচ্ছে তুরস্কের হ্রদ। এখানে লবণতার মাত্রাটা সব থেকে বেশি। তাহলে বিশ্বের সর্বাধিক লবণতাযুক্ত যে হ্রদ তার নাম তুরস্কের ভ্যান গোলু হ্রদ। সেখানে লবণতার মাত্রা থাকে 330 থেকে 340 সহস্রাংশ গ্রাম। এটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখিয়েছি তোমাদের কাস্পিয়ান সাগর। এর আবার লবণতার মাত্রা অনেকটাই কম, সেটা হচ্ছে 3 থেকে 13 সহস্রাংশ গ্রাম। এইভাবে বন্টনগুলো মানে কোথাও যে সমান নয় সেটা তো বুঝতেই পারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় লবণতার মাত্রাটা ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। তো তোমরা এর আগে বিভিন্ন ক্লাসে, নিচু ক্লাসগুলোতে তোমরা পড়ে এসেছো সমোন্নতি রেখা, সমবর্ষণ রেখা, সমস্নো রেখা। এখানে তোমাকে একটা পড়তে হবে, মানে জানতে হবে, সেটা হচ্ছে সমলবণতা রেখা। সেটা কি না, সমুদ্রে সমপরিমাণ লবণতা বিশিষ্ট জায়গাগুলোকে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয়, তাহলে যে কাল্পনিক রেখাটা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে সমলবণতা রেখা বা আইসোহেলাইন। ব্যাস, এই হয়ে গেল টোটাল লবণতাটা আমরা পড়ে নিলাম। সমুদ্র জলের লবণতা বা স্যালিনিটি অফ ওশান ওয়াটার, এটা আমাদের হয়ে গেল। এরপরে যেটা দেখে নেব সেটা হচ্ছে সমুদ্র জলের ঘনত্ব বা ডেনসিটি অফ ওশান ওয়াটার। তাহলে দেখো, এই যে সমুদ্র জলের ঘনত্বের কথা বলছি, তাহলে আগে জানতে হবে ঘনত্ব কাকে বলে। তোমাদের বোঝার সুবিধার জন্য খুব ছোট করে আমি এখানে একটা লাইন একটু বলেছি। দেখো, 1 একক আয়তনে যে পরিমাণ ভর থাকে, তাহলে 1 একক আয়তনে মানে কোনো নির্দিষ্ট আয়তনের সেখানকার জলের যে ভর বা ওজন যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সেই জলের ঘনত্ব। তাহলে 1 একক আয়তনে যে পরিমাণ ভর বা মাস বা ওজন থাকে সেটাই হচ্ছে তার ঘনত্ব। এটা হয়ে গেল। এবার সমুদ্র জলের ঘনত্ব এটাকে কিভাবে প্রকাশ করা হয়, কোন এককে প্রকাশ করা হয়। আমরা উষ্ণতা কোন এককে প্রকাশ করা হয় দেখেছি, লবণতা কোন এককে প্রকাশ করা হয় সেটাও দেখেছি। এবার দেখে নাও, ঘনত্ব প্রকাশের একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি। আমি এখানে লিখেও দিয়েছি ব্র্যাকেটে কিভাবে প্রকাশ করা হয়, গ্রাম পার ঘন সেমি। এইবার এই যে সমুদ্র জলের ঘনত্বের কথা বারবার বলছি, সেটা পরিমাপ করা হবে কোন যন্ত্রের সাহায্যে। সেক্ষেত্রে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখো হাইড্রোমিটার। তাহলে পরিমাপক যন্ত্রগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আমি সমুদ্র জলের উষ্ণতা পরিমাপক যন্ত্র বলেছি, সমুদ্র জলের লবণতা পরিমাপক যন্ত্র বলেছি, এখানে ঘনত্ব পরিমাপক যন্ত্রের কথাও বলে দিলাম। এর মধ্যে থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ আসতে পারে, তাই এটা অবশ্যই নোট করে নাও। পরে আমরা যেটা আলোচনা করে নেব সেটা হচ্ছে সমুদ্র জলের ঘনত্বের নিয়ন্ত্রক। কোন কোন নিয়ন্ত্রকের কারণে এই ঘনত্বটা কম না বেশি হবে নির্ভর করে, সেটা তো তোমাদেরকে ডিটেলসে বলবো, এবং কত সহজে তোমরা মনে রাখতে পারবে মাত্র কয়েকটা ওয়ার্ড মনে রাখলেই সেটাও এখন দেখে নেবে। কিন্তু তার আগে বলি, আজকের এই উপস্থাপনা তো যথেষ্টই লং হচ্ছে। আদেও কি তোমরা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্তই দেখছো? তোমরা তো তোমাদের মানে প্রচুর ডিম্যান্ড ক্লাসের, কিন্তু ক্লাসগুলো আদেও তোমরা মনোযোগ সহকারে দেখো কি না আমার সে বিষয়ে কিন্তু একটু সন্দেহ আছে। তাই আমার সন্দেহ দূর করার জন্য তোমরা চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো এসপি ম্যাম, তাহলেই আমি বুঝবো যে কারা কারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছিলে। যারা যারা দেখছিলে তারা এই কথাটা খুব সহজে লিখতে পারবে, আর যারা স্কিপ করে করে বেরিয়ে যাচ্ছ তারা এটা শুনতেও পারবে না, সুতরাং লিখতেও পারবে না। তাই আমি দেখতে চাই তোমরা কতজন ধৈর্য সহকারে এখনো পর্যন্ত ক্লাসটা দেখছো। তাই কমেন্ট বক্সে লিখে দাও এসপি ম্যাম। আজ তাহলে শুধু যে ক্লাসের উপস্থাপনা তাই নয়, তারই সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের ধৈর্যের পরীক্ষা। আর নেক্সট ক্লাসের উপস্থাপনা কত তাড়াতাড়ি নিয়ে আসবো সেটাও কিন্তু ভাববো তোমাদের কতজনের কমেন্ট আসছে তার উপরে। চলো এখন বুঝে নাও। দেখো, সমুদ্র জলের ঘনত্বের নিয়ন্ত্রক হিসেবে যেগুলোর কথা আমি বলেছি সেগুলো পয়েন্ট করে এখানে তোমাদের দেখিয়েছি। উষ্ণতা, লবণতা, সমুদ্র স্রোতের মিলন, বায়ুমণ্ডলীয় চাপ, আরো বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো একটু বলে দিচ্ছি। তো প্রথমেই যেটা বলেছি, দেখো উষ্ণতা, এটার সঙ্গে তুমি মনে রাখো শুধু যে ব্যস্ত সম্পর্ক, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক কথাটার মানে তো তোমরা জানো উল্টোটা হবে, মানে
যদি উষ্ণতা বেড়ে যায় সেক্ষেত্রে সমুদ্র জলের ঘনত্ব হবে কম, উষ্ণতা যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে জলের ঘনত্ব হবে কি হবে বেশি। কিরকম ভাবে হবে? সমুদ্র জলের উষ্ণতা যখনই বেড়ে যাবে তখন জলের অণুগুলো প্রসারিত হয়ে যাবে, তার ফলে সেটা ঘন সংঘবদ্ধ হয়ে থাকতে পারবে না, স্বাভাবিকভাবেই তার তখন ঘনত্ব গিয়ে হলো কমে গেল। আর যখন উষ্ণতাটা কম হবে, শীতলতার মাত্রা বাড়বে, তখন সেখানে আরো কম্প্যাক্ট হয়ে জলের অণুগুলো অবস্থান করবে, স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু ঘনত্ব বেড়ে যাবে। তাহলে এভাবেই উষ্ণতার সঙ্গে সমুদ্র জলের ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। সুতরাং এটা একটা নিয়ন্ত্রক বলতে পারি উষ্ণতাকে, যে কিনা সমুদ্র জলের ঘনত্বটা কম হবে না বেশি হবে সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট আমরা বলেছি লবণতা, এটা কিভাবে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তার আগে সম্পর্কটা কেমন বলেছে দেখো, সমানুপাতিক। তার মানে লবণতা যদি বেশি হয় জলের ঘনত্ব বেশি হবে, লবণতা যদি কম হয় জলের ঘনত্বটাও কম হবে। কিরকম? লবণতা জলের যখনই বেশি হচ্ছে তার মানে সেখানকার জলের যে লবণতা বেড়ে যাচ্ছে মানে কি, সেখানে বাষ্পীভবনের হার কিরকম তার উপরে অনেকটা নির্ভর করছে। লবণতা যখনই বাড়ছে তার মানে সেটা আরো ঘন সংঘবদ্ধ হয়ে গিয়ে তার জলের ঘনত্বটাকে বাড়িয়ে দিচ্ছে। লবণতা যখনই কমছে তার মানে সেখানে কি হচ্ছে, জলের যে ঘনত্ব সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে এটা হয় কেন? তার কারণ লবণতা যখন বাড়ছে তখন জলের যে ওজন সেটা বেড়ে যাচ্ছে, আর ওজন বেড়ে যাওয়া মানেই ঘনত্ব বেড়ে যাওয়া, এটা হচ্ছে। আর লবণতা যখন হ্রাস পায় কমে যায় তখন জলের ওজন কমে যায়, তার ফলে ঘনত্বটাও কমে যায়। তাহলে এইটা নিয়ন্ত্রণের কাজ করে থাকে, অতএব লবণতাকেও আমরা নিয়ন্ত্রকের ভূমিকায় রাখতে পারি। নেক্সট বলেছি সমুদ্র স্রোতের মিলন। যখন সমুদ্র স্রোতের মিলন ঘটছে তখন যে পরিমাণ জল ছিল তার সঙ্গে আরো অধিক জল এসে মিশ্রিত হচ্ছে, তার ফলে এখানে আমি এখন সম্পর্কটা কি দেখিয়েছি দেখো, সমান সম্পর্ক। মানে সমুদ্র স্রোতের যত বেশি মিলন হবে, মিলিত হবে যত বেশি, তত লবণতাটা কমে যাবে। আর সমুদ্র স্রোতের মিলন যদি না হয় তাহলে সেখানে লবণতার মাত্রা বেশি হবে। কারণ হিসেবে কি কথা তোমাদের এক্ষুনি বললাম, ধরো একটা যেরকম ছিল সমুদ্রের জলতলটা, সেখানে সমুদ্র স্রোতের মিলন যখন হচ্ছে মানে এক্সট্রা স্রোত যখন এসে মিলিত হচ্ছে, তার মানে তো প্রচুর জলও এসে মিলিত হচ্ছে, স্বাভাবিকভাবেই সেটা লবণতার মাত্রাকে কমিয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘনত্বটাও কিন্তু কমে যাবে। এইভাবে যখন আর স্রোতের মিলন হবে না তখন কি হবে, জলের পরিমাণও বৃদ্ধি পাবে না, ধীরে ধীরে হয়তো জলের পরিমাণটা আরো কমে গেল, তার ফলে ঘনত্বটাও তখন বাড়তে থাকবে। মানে সরল সম্পর্ক এখানে। এরপরে আমি লিখেছি বায়ুমণ্ডলীয় চাপ, একদম এটাও এটার মতোই কি না সরল সম্পর্ক। বায়ুমণ্ডলীয় চাপ তার মানে চাপ বাড়লে ঘনত্ব বাড়ে, চাপ কমলে ঘনত্ব কমে। তাহলে এখানে যে কতগুলো পয়েন্টের আমি কথা বলেছিলাম সবগুলোই কিন্তু আলোচনা করে দিলাম। এছাড়াও বলেছিলাম আরো কিছু কিছু কারণ দায়ী থাকে, যেমন হচ্ছে তুষার গলা জল বা বরফ গলা জল বা বাষ্পীভবন বা বৃষ্টিপাত, সেগুলো কিন্তু নিয়ন্ত্রকের ভূমিকা নেবে সমুদ্র জলের ঘনত্বের ক্ষেত্রে। মানে বৃষ্টিপাত বেশি হলে স্বাভাবিকভাবেই জলের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেখানে ঘনত্ব কমে যাবে। বৃষ্টিপাত কম হলে ঘনত্ব বেশি হবে। বাষ্পীভবনের হার বাড়লে সেখানে কি হচ্ছে, বাষ্পীভবনের হার বেড়ে যাচ্ছে মানে লবণতা বাড়ছে, তার ফলে ঘনত্ব বেড়ে যাবে। আবার বাষ্পীভবন যদি কমে যায় ঘনত্ব কমে যাবে। তুষার গলা জল, সেখানে এক্সট্রা জল আরো এসে মিলিত হচ্ছে, সেখানে ঘনত্বকে কমিয়ে দেবে। আর যদি তুষার গলা জলের মিলনটা না হয় তাহলে সেক্ষেত্রে ঘনত্বের মাত্রাটা যেমন ছিল সেই রকম থাকতে পারে বা আরো বেশি বেড়ে যেতে পারে। তো এই হচ্ছে নিয়ন্ত্রক, এটা বলে দিলাম। চলো পরবর্তী আলোচনায় চলে যাই। আজকের উপস্থাপনার প্রায় একেবারে শেষের দিকের অংশে আমরা চলে এসেছি। তো উপস্থাপনাটা যথেষ্ট বড় ছিল, তো তোমাদের কাছে কেমন লাগলো ক্লাসটা সেটাও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। নেক্সট ক্লাসে তোমরা কি পেতে চাইছো সেটাও জানিও। তোমার মূল্যবান মতামত আমাকে কিন্তু আগামী ক্লাসটা নিয়ে আসার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করবে, তাই অবশ্যই কিছু না কিছু কমেন্ট করে যাও। আর খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসটা পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো। দেখে নাও এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমুদ্র জলের ঘনত্বের বন্টন। তো এই বন্টন এই অংশটা আলোচনা করলেই আমাদের আজকের উপস্থাপনাটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা এই যে বন্টনটা আলোচনা করব, সেখানে দুভাবে আলোচনা করব। এর আগে উষ্ণতার ক্ষেত্রেও দেখেছো, লবণতার ক্ষেত্রেও দেখেছো। সেই দুটো ভাব কি কি, একটা হচ্ছে উল্লম্ব বন্টন আর একটা অনুভূমিক বন্টন। উল্লম্ব বন্টনের ক্ষেত্রে আমরা কি দেখবো না, সমুদ্রের পৃষ্ঠের জলের যে ঘনত্বটা হবে, উপরে পৃষ্ঠের জলের যে ঘনত্ব হবে তার থেকে গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের ঘনত্বটা আরো বাড়তে থাকবে।
তার কারণ কি, সেখানে ওজন বেশি হবে এবং তার ঘনত্বটাও বাড়তে থাকবে। তার কারণ আরো যত গভীরে যাওয়া যাবে সেখানে উষ্ণতাটা কম, শীতলতা বেশি। এই সমস্ত কারণে সেখানে কিন্তু মানে গভীরতা বাড়বে যত, ঘনত্ব কিন্তু তত বেশি হতে থাকবে। তো এই উলম্ব বন্টনটা আলোচনার জন্য দেখো আমি এখানে তিনটে স্তরের কথা বলেছি। একটা হচ্ছে উচ্চ স্তর, একটা মধ্য স্তর, একটা নিম্ন স্তর। তাহলে উচ্চ স্তর মানে সমুদ্র জলতলের যে পৃষ্ঠ, সেখান থেকে 200 মিটার গভীরতার মধ্যে সেখানে কি দেখতে পাবো আমরা, একই উচ্চতার মধ্যে সেখানে জলের যে ঘনত্বটা সেটা ধীরে 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 বাড়তে থাকবে, খুব সামান্য হারে বাড়তে থাকবে। এটা হবে উচ্চ স্তরের ক্ষেত্রে। কিন্তু যেটা মধ্যস্তর, সেই মধ্যস্তরে কি হবে, মধ্যস্তর মানে গভীরতাটা হচ্ছে 200 মিটার থেকে 1000 মিটার। এই জায়গাটায় এখানে জলের যে ঘনত্বটা সেটা হবে অত্যন্ত বেশি। তার কারণ কি হবে, কারণ এই মধ্যস্তরে উষ্ণতা আর লবণতা দুটোই হঠাৎ করে কমে যাবে। দুটোই কমে যাওয়ার ফলে সেখানে জলের ঘনত্বটা বাড়তে থাকবে, অর্থাৎ ঘনত্বের যে ঢাল সেটা হচ্ছে হঠাৎ করে খাড়া ঢালে পরিবর্তিত হয়ে যাবে। এই স্তরটাকে সেই জন্য বলা হয়ে থাকে পিকনোক্লাইন স্তর। ভালো করে মনে রাখবে। তাহলে এই যে মধ্যস্তর, এখানেই কিন্তু আমরা দেখেছিলাম যে উষ্ণতার ক্ষেত্রেও খাড়া ঢালে পরিবর্তন হয়, লবণতার ক্ষেত্রেও খাড়া ঢালে পরিবর্তন হয়, এমনকি আমাদের ঘনত্বের ক্ষেত্রেও দেখলাম হঠাৎ করে ঘনত্বের ঢালটা পরিবর্তিত হয়ে যায়, যেটাকে বলা হচ্ছে পিকনোক্লাইন স্তর। আর নিম্ন স্তরের ক্ষেত্রে আমরা কি দেখবো, নিম্ন স্তরের ক্ষেত্রে জলের ঘনত্বটা হবে অনেকটাই বেশি, কারণ এটা হচ্ছে অনেক বেশি গভীরতা, মানে 1000 মিটার থেকে একদম সমুদ্র বক্ষ পর্যন্ত মানে তলদেশ পর্যন্ত, সেই অঞ্চলে জলের ঘনত্বটা সব থেকে বেশি হবে। তার কারণ জলের ওজন বেশি, সেখানে শীতলতা বেশি, তার ফলে জলের ঘনত্বটাও বাড়বে। এই হচ্ছে উল্লম্ব বন্টন। নেক্সট আমরা দেখিয়েছি অনুভূমিক বন্টন। অনুভূমিক বন্টনের ক্ষেত্রে আমরা অক্ষাংশ ভেদে এবং অঞ্চল ভেদে বন্টনটা দেখিয়েছিলাম এর আগে। উষ্ণতার ক্ষেত্রে, লবণতার ক্ষেত্রে, ঘনত্বের ক্ষেত্রেও দেখো আমরা এখানে অক্ষাংশের ক্ষেত্রে কি করছি, নিম্ন অক্ষাংশের যে অনুভূমিক বন্টন সেটা দেখাচ্ছি, মধ্য অক্ষাংশের দেখাচ্ছি, উচ্চ অক্ষাংশের দেখাচ্ছি, তারই সঙ্গে সঙ্গে অঞ্চল ভেদ হিসাবে দেখাচ্ছি ক্রান্তীয় অঞ্চলের। তাহলে এই নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ বা উচ্চ অক্ষাংশে কিরকম ঘনত্ব হয় আর কেন হয় সেটা এবার জেনে নাও। নিম্ন অক্ষাংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল, এখানে কিন্তু জলের ঘনত্বটা কম হবে। নিম্ন অক্ষাংশে সেখানে বাষ্পীভবনের মাত্রা বেশি হয়ে গিয়ে সেখানে প্রসারণটা বেশি মাত্রায় হয়ে থাকে জলের অণুগুলোর, তার ফলে সেখানে ঘনত্ব কমে যায়। তো এই হয়ে গেল নিম্ন অক্ষাংশের বন্টনটা বলে দিলাম। এরপরে যদি আমরা মধ্য অক্ষাংশের বন্টন দেখি তাহলে সেখানে কি দেখব, মধ্য অক্ষাংশ অর্থাৎ যেটা নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত অঞ্চল, সেখানেও কিন্তু সমুদ্র জলের ঘনত্ব হবে কম। তাহলে নিম্ন অক্ষাংশেও আমরা দেখলাম জলের ঘনত্ব কম হচ্ছে, মধ্য অক্ষাংশে জলের ঘনত্ব কম হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা করা আছে উচ্চ অক্ষাংশ। তাহলে উচ্চ অক্ষাংশে জলের ঘনত্ব কেমন হবে, অবশ্যই হবে বেশি। তার কারণ উচ্চ অক্ষাংশ মানেই হচ্ছে সেটা হিমমণ্ডলের অন্তর্গত হয়ে যাচ্ছে, যার ফলে সেখানে শীতলতার মাত্রা বেশি। যখনই শীতলতার মাত্রা বেড়ে যাবে, আমরা একটু আগেই পড়ে নিয়েছি, জেনে নিয়েছি যে যত বেশি ঠান্ডা হবে তত জলের ঘনত্বটা বাড়তে থাকবে, কারণ সেখানে গিয়ে জলের অণুগুলো আরো ঘন সংঘবদ্ধ হয়ে অবস্থান করে, তার কারণে ঘনত্বটা বেড়ে যায়। তাহলে উচ্চ অক্ষাংশে সমুদ্র জলের ঘনত্ব হবে বেশি। আর ঠিক এই কারণেই মেরু অঞ্চলে জলের যে ঘনত্ব, সমুদ্র জলের যে ঘনত্ব সেটা হয় সর্বাপেক্ষা বেশি। আর এবার অঞ্চলগত বন্টন হিসেবে আমরা এখানে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের জলের যে ঘনত্ব সেটা কেমন হয়, সেটা তুলনায় কমই হয়। কারণ কি, কারণ এগুলো হচ্ছে উন্মুক্ত। ক্রান্তীয় অঞ্চলে যে সমস্ত সমুদ্র রয়েছে সেগুলো হচ্ছে উন্মুক্ত, তার ফলে সেখানে অনেক বেশি নদ নদী এসে মিলিত হতে পারে। মিলিত হওয়ার ফলে কি হবে, জলের পরিমাণ যখনই বেড়ে যাবে স্বাভাবিকভাবেই সেখানে ঘনত্বটা কম হতে থাকবে। তো এই হচ্ছে অঞ্চলগত ভেদে বন্টন, অক্ষাংশগত বন্টন, অনুভূমিক বন্টন হিসাবে সেটা তোমাদের আলোচনা করে দিলাম। তো আজকের সম্পূর্ণ উপস্থাপনা ছিল এইটুকুই। খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে দেখা হচ্ছে।